3.3 হরর এফএম, আপনার আমার সবার ভৌতিক আড্ডাখানা। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। আকাশ তো পরিষ্কার, তবে কিসের ঝলকানি। চিকু অবাক হয়ে মুখ তুলে রইল ওপর দিকে। ভয়ঙ্কর শব্দে একটা বাজ পড়ল। চারিদিক যেন মৃদু কেঁপে উঠল। চিকুর মাথা ঘুরছে। টাল সামলাতে না পেরে মাঠে উপুর হয়ে বসল চিকু। হেলিকপ্টারের শব্দও বাড়ছে আস্তে আস্তে। চিকু মুখ তুলল। এ কি, যেখানে হেলিকপ্টারের ছায়া ছিল সেখানে কিসের ছায়া? একটা প্রকাণ্ড পা। মাঠের ওই অংশটুকু আস্তে আস্তে বসে যাচ্ছে, ঠিক যেমন অর্জুনকে কর্ণের নাগাস্ত্রমের হাত থেকে বাঁচাতে শ্রীকৃষ্ণ রণভূমিকে নিজের পায়ের চাপে ভূগর্ভে প্রবেশ করেছিল। ঠিক তেমনই স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠের খানিকটা অংশ ভূগর্ভে প্রবেশ করছে। চিকু আর্তনাদ করে উঠল। মুহূর্তের মধ্যেই উঠে দাঁড়িয়ে দৌড়তে শুরু করলো, চোখ বন্ধ করেই। চোখ খোলার ক্ষমতা নেই তার। সামনে থেকে কেউ এসে তাকে জড়িয়ে ধরল। কার পা? কে জড়িয়ে ধরল? জানি জানি, অজস্র প্রশ্নে আপনারা জর্জরিত। আমি আর আপনাদের অপেক্ষা করাবো না। নমস্কার, 3.3 হরর এফএম থেকে বলছি সহেলি। আজ আপনারা শুনছেন অলৌকিক গল্প, জালে পড়ল জলন্ধর। হেলিকপ্টারটি মঙ্গলপুর স্পোর্টিং ক্লাবের সবুজ গালিচার মতো ফুটবল মাঠ ছেড়ে কয়েক ফুট উঠে শূন্যে দুলতে লাগলো। মাথার প্রকাণ্ড পাখাটি খুব আস্তে ঘুরলেও মাঠেই উড়োজানে ছায়া পড়া অংশটায় যেন শস্য ক্ষেতে দোল লেগেছে। চিকু জানে ওই বনবন করে ঘোরা পাগল পাখাটিকে রোটার বলে। কি সাংঘাতিক শব্দ! কানে তালা লেগে যাবে যেন এক্ষুনি। চিকু চুলগুলো কার্টুন ছবির কোনো চরিত্রের মতো ওপর দিকে চূড়ো হয়ে ঢেউ খেলে যাচ্ছে। প্রচণ্ড হাওয়ার দাপটে দুদিকের চোখের পাতা টেনে খুলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকু। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। আকাশ তো পরিষ্কার, তবে কিসের ঝলকানি। চিকু অবাক হয়ে মুখ তুলে রইল ওপর দিকে। ভয়ঙ্কর শব্দে একটা বাজ পড়ল। চারিদিক যেন মৃদু কেঁপে উঠল। চিকুর মাথা ঘুরছে। টাল সামলাতে না পেরে মাঠে উপর হয়ে বসল চিকু। হেলিকপ্টারের শব্দও বাড়ছে আস্তে আস্তে। চিকু মুখ তুলল। এ কি, যেখানে হেলিকপ্টারের ছায়া ছিল সেখানে কিসের ছায়া? একটা প্রকাণ্ড পা। মাঠের ওই অংশটুকু আস্তে আস্তে বসে যাচ্ছে, ঠিক যেমন অর্জুনকে কর্ণের নাগাস্ত্রমের হাত থেকে বাঁচাতে শ্রীকৃষ্ণ রণভূমিকে নিজের পায়ের চাপে ভূগর্ভে প্রবেশ করিয়েছিল। ঠিক তেমনই স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠের খানিকটা অংশ ভূগর্ভে প্রবেশ করছে। চিকু আর্তনাদ করে উঠল। মুহূর্তের মধ্যেই উঠে দাঁড়িয়ে দৌড়তে শুরু করলো, চোখ বন্ধ করে। চোখ খোলার ক্ষমতা নেই তার। সামনে থেকে কেউ এসে তাকে জড়িয়ে ধরল। এই চিকু, হলোটা কি? চিকু তখনও হাঁপাচ্ছে। সজোরে জড়িয়ে ধরেছে সামনের মানুষটিকে। আরে ছাড় ছাড়, লাগছে তো আমার। এক প্রকার জোর করেই ছাড়িয়ে নিল নিজেকে মিঠু মামা। চেঁচামেচিতে খানিকটা আশ্বস্ত হয়ে চোখ খুলে তাকালো চিকু। পাখাটা বেশ জোরেই ঘুরছে, তবে হেলিকপ্টারের নয়, কড়ি বর্গায়। চিকু অবাক হয়ে আশেপাশে ঘুরে ঘুরে তাকাতে লাগলো। নাগাস্ত্রম? প্রশ্নটা করে চিকু নিজেই চমকে উঠল। এই ব্যাপার! আজ রাত থেকে ঘুমোবার আগে আর নো রামায়ণ, নো মহাভারত, নো পৌরাণিক। আমি একের পর এক আউড়ে যাব, আর তুমি আধা শুনে সেই দিব্যযোগে বিচরণ করবে। তারপর ভোর রাতে ঘুমের মধ্যে উঠে যত হাত পা ছোড়াছুড়ি, তাই না? আর সামলাতে পারবো না বাপু। নিজের ঘুমের সমস্ত 12টা বাজিয়ে দিলাম আমি। তাই তো। চিকুর বেশ লজ্জাই করছিল। তবে এত কাছ থেকে এত বড় হেলিকপ্টার চিকু কখনো দেখেনি। আর কেমন হাওয়ায় ঝুলেছিল, মিঠু মামার অফিস ক্লাবে সেই ম্যাজিক শো এর মতো। ম্যাজিশিয়ান যেমন সেই বিদেশিনীকে চেয়ার থেকে তুলে শূন্যে ঝুলিয়ে রেখেছিল, মেয়েটিও কাঠের পুতুলের মতো দুলছিল ডাইনে বায়ে। এসব হাবি যাবি ভাবতে ভাবতে চিকু শুয়ে আবার ঘুমিয়ে পড়ল। স্কুল থেকে ফিরে দুপুরের খাওয়া সেরে বিশ্রাম করে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়েছিল চিকু। নর্থ পয়েন্ট স্কুলে ক্লাস 5-এর ছাত্র সে। বাবার অফিস থেকে ফিরতে প্রায় দিনই দেরি হয়, তবে মিঠু মামা ফিরে আসে সন্ধ্যে 6টার আগেই।
মা সন্ধ্যের জলখাবার বানাতে ব্যস্ত। মিঠু মামা চিকুর মায়ের মামাতো ভাই, বাড়ি মুর্শিদাবাদে, আসানসোলে চাকরি সূত্রে থাকা। বাড়ি ভাড়া নিয়ে অন্য জায়গায় থাকতে চেয়েছিল মিঠু মামা, কিন্তু চিকুর মায়ের জোড়াজুড়িতে চিকুদের বাড়িতেই পাকাপাকি ভাবে থাকতে হয়েছে চিকুর বেস্ট ফ্রেন্ড মিঠু মামাকে। এ পাড়াতে চিকুর বয়সী তেমন কেউ নেই, স্কুলেই যতটুকু খেলাধুলা হয়। সন্ধ্যে থেকে মিঠু মামার সঙ্গে চলে পড়াশোনা, ব্রেন গেম, ক্যারাম আর গল্প শোনা। তবে মিঠু মামা প্রায়ই মাকে বলে চিকুর কিন্তু বিকেলবেলা বাইরে খেলাধুলার প্রয়োজন। চল চিকু, রেডি তো? দোলন দাদা সাইকেল নিয়ে হাজির গেটের কাছে। চিকু রেডিই ছিল। মা আসছি বলে গেট খুলতেই মার মাধবী পিসি দুজনেই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। দোলন, ভাইকে চোখে চোখে রাখবি, নিজে খেলতে গিয়ে আবার ভুলে যাস না যেন ভাই আছে সঙ্গে। মাধবী পিসি বেশ কড়া করে কথাগুলো বলল দোলন দাদাকে। মাধবী পিসি চিকুদের বাড়িতে মায়ের কাজে সাহায্য করে। চিকু জন্মে থেকেই মাধবী পিসি দোলন দাদাকে দেখছে। দোলন দাদা মাধবী পিসির ছেলে, কাছেই একটা কলোনিতে থাকে ওরা। আগে মাধবী পিসি যখন কাজে আসতো দোলন দাদাও আসতো সঙ্গে করে। এখন একটু বড় হয়ে গেছে বলে আসে না। তাছাড়া চিকুও তো স্কুলে থাকে সারাদিন। মিঠু মামার ফ্যান দোলন দাদাও। মাঝে মাঝে সন্ধেবেলায় দোলন দাদাও আসে গল্প শুনতে। মিঠু মামাই দোলন দাদাকে দায়িত্ব দিয়েছে চিকুকে রোজ মাঠে খেলতে নিয়ে যেতে। চিকু, একদম দুষ্টুমি করবি না, দোলন দাদার সঙ্গে সঙ্গে থাকবি। দোলন, বেশি দেরি করিস না বাবা, একটু খেলেই চলে আসিস। মা চোখ পাকিয়ে চিকুকে আর দোলন দাদাকে কথাগুলো বলে গেট বন্ধ করতে লাগলেন। তাড়াতাড়ি চলে আসবো মামি, চিন্তা করো না। দোলন দাদা মিষ্টি করে হেসে কথাগুলো বলে চিকুকে সাইকেলের সামনে রডে বসিয়ে প্যাডেলে চাপ দিল। মঙ্গলপুরের এই ফুটবল মাঠে চিকু আগেও এসেছে। মিঠু মামা শনি রবিবার ছুটি থাকে বলে মুর্শিদাবাদ চলে যায়। কোনো কোনো সপ্তাহে আসানসোলে থেকে গেলে চিকুকে নিয়ে আসে মাঠে। বিকেলবেলা বেশ ভিড় হয় মাঠটাতে। আয়তনে বেশ বড় বলে ছেলেপুরিরা বিভিন্ন দলে ভাগ হয়ে কেউ ক্রিকেট, কেউ ফুটবল, কেউ লুকোচুরি খেলে মাঠে। রাস্তা থেকে মাঠে ঢোকবার মুখেই মঙ্গলপুর স্পোর্টিং ক্লাব। সেখানে বড় দাদারা কাকুরা জটলা করে গল্প করেন। শীতকালে নেট টাঙিয়ে ব্যাডমিন্টন খেলে, ক্যারাম খেলাও চলে। মাঠের একদম শেষ প্রান্তে একটা ভাঙা চোরা বাড়ি আছে, ওদিকে কারো যাওয়া বারণ। শোনা যায় এই মাঠের জমিটাও ওই বাড়ির মালিকের ছিল। নিজের গ্রামের নামেই এই মাঠ ও ক্লাব। বাড়িটার চারপাশে বাঁশ দিয়ে ঘেরা আছে। বাচ্চারা মাঠে খেললেও ক্লাব ঘর থেকে খেয়াল রাখা হয় কেউ যেন ওই ভাঙা বাড়ির দিকটায় না যায়। দিনের আলো কমে এলেই সবাইকে মাঠ থেকে প্রায় ছাগল তাড়ানোর মতো তাড়িয়ে দেন কাকুরা। সন্ধ্যের অন্ধকার খানিকটা ঘন হলে ক্লাবও বন্ধ করে দেয়া হয়। কেউই থাকে না মঙ্গলপুর মাঠে। মিঠু মামা চিকুকে নিয়ে হাঁটতে হাঁটতে একদিন বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছিল। বাড়িটার ইটগুলো দৈত্যর দাঁতের মতো বেরিয়ে আছে। দেওয়ালের গায়ে শাকচুন্নির চুলের মতো বট গাছের ঝুড়ি নেমে এসেছে। মিঠু মামা হা করে তাকিয়েছিল বাড়িটার দিকে। একটা ছেলে দৌড়ে এসে মিঠু মামাকে ওখান থেকে চলে যেতে বলেছিল। মিঠু মামা কারণ জানতে চাইলে বলেছিল, ঠিক জানি না, তবে ক্লাব থেকে বলে পাঠালো এদিকে আসা বারণ। রোজের মতোই ছেলেরা এদিক ওদিক ভাগ হয়ে খেলছে। দোলন দাদার বন্ধুরা চিকুকে নিয়ে ফুটবল খেলছে। তবে ওরা বয়সে অনেকটাই বড় বলে চিকু ওদের সঙ্গে পেরে উঠছে না। তাও খানিকক্ষণ দৌড়াদৌড়ি করে মনটা চনমন করে উঠল চিকুর। খুব হাঁপিয়ে মাঠে শুয়ে খানিকটা গড়াগড়ি দিয়ে নিল সে। তখনই চোখে পড়ল ব্যাপারটা। যেখানে গড়াগড়ি দিচ্ছিল মাঠের সেটুকু জায়গায় ঘাসগুলোর রং অন্য ঘাসের থেকে আলাদা, কেমন হলুদ হয়ে এসেছে, যেন ভারী কিছু চাপা পড়েছিল ঘাসগুলো। চিকু অবাক হয়ে দেখতে লাগলো। একটু দূরে গিয়ে জায়গাটা দেখতে গিয়ে দেখলো বিকট একটা পায়ের পাতার আকৃতির জায়গাটা। কি দেখছিস চিকু, আর খেলবি না, বাড়ি যাবি? দোলন এসে জিজ্ঞেস করলো চিকুকে। চিকু চমকে উঠল একটু। আচ্ছা দোলন দাদা, ওই ভাঙা বাড়িটায় যাওয়া বারণ কেন? চিকুর জিজ্ঞাসু চোখ ভাঙা বাড়িটার দিকে। পুলিশ কেস চলছে, মামা জানেন তো, মামাই তো থানা থেকে জায়গাটা বাঁশ দিয়ে ঘিরিয়ে দিয়ে গেছেন। চিকুর বাবা আসানসোল থানার ওসি,
দোলন দাদার উত্তরে চিকুর কৌতূহল শেষ হলো না। দোলনও ব্যাপারটা বুঝতে পারল। তখন আমি বেশ ছোট, জানিস। আমাদের কলোনির কাছের পাড়াতেই একজন ভাড়ায় এসেছিল, বিভাস স্যার। স্যার এসে মামাকে, তারপর পাড়ার বাকি বড়দেরও জানিয়েছিলেন উনি আমাদের কলোনির বাচ্চাদের পড়াতে চান, কোনো টাকা পয়সা নেবেন না, ওই বাড়িটা যদি ব্যবহার করতে দেয়া হয়। বাড়িটা এমনি খালি পড়েছিল অনেকদিন। মায়ের কাছে শুনেছিলাম ওখানে নাকি এক বুড়ি ঠাকুমা থাকতো বহুদিন ধরে, তার নাকি কেউ ছিল না। মাঝে মধ্যে গ্রাম থেকে কেউ আসতো দেখা করতে। ঠাকুমা একদিন মারা গেল অপঘাতে, কেউ ভারী কিছু দিয়ে মাথা থেতলে দিয়েছিল। তারপর কয়েক বছর পর বিভাস স্যার ওখানে প্রতিদিন সন্ধেবেলা আমাদের স্কুল বসাতেন। দোলনের কথা শুনে চিকু অবাক। সন্ধেবেলা আবার স্কুল হয় নাকি? স্যার সারাদিন থাকতেন না, অনেক দূরে নাকি চাকরি করতেন, তাই সন্ধেবেলাতেই পড়াশোনা হতো। পড়াশোনার সঙ্গে সঙ্গে দারুণ সব গল্প বলতেন। সেই থেকেই তো আমার গল্প শোনার নেশা হয়েছিল। এখন সেই জন্য মিঠু মামার কাছে গল্প শুনতে যায়। চিকুর মুখ থেকে তাও প্রশ্নের ধোঁয়াটা সরছে না। তারপর কি হলো দোলন দাদা? দোলনের মুখটা কেমন উদাস হয়ে গেল। আমাদের কলোনিরই দুটো ছেলে ক্লাস চলার সময় বাথরুম করতে গিয়ে আর ফিরল না। অনেক খুঁজেও পাওয়া গেল না। দুদিন পর বডি পাওয়া গেল, কেউ মাথায় ভারী কিছু দিয়ে থেতলে মেরে রেখে গিয়েছিল। চিকুর মুখটা শুকিয়ে গেল, বুকটাও কেমন ঢিপ ঢিপ করছে। বারবার চোখ চলে যাচ্ছে মাঠের হলুদ হয়ে যাওয়া পায়ের ছাপটার উপর। ব্যাপারটা দোলন দাদাকে জানাতে গিয়েও কিছু বলতে পারল না চিকু। কেউ যেন বলতে দিচ্ছে না। বাড়ি চলো দোলন দাদা। চিকুর অবস্থা দেখে দোলন খুব হাসল। ভয় পেলি? অনেক বছর হয়ে গেছে, আর কিছু হয়নি। বিভাস স্যারও এই ঘটনার দিন দুয়েকের মধ্যে গায়েব হয়ে গেলেন। সবার ধারণা স্যারকেও মেরে কোথাও লুকিয়ে রাখা আছে। মামারা অনেক খুঁজেও কোথাও পেলেন না। বাড়িটা সিল হয়ে গেল, ওদিকে কারো যাওয়া বারণ। আজ পুরো বিপরীত কাণ্ড কারখানা চলছে। পড়াশোনা চলাকালীনই চিকু মিঠু মামাকে বলার চেষ্টা করেছিল কথাগুলো, কিন্তু পড়ার সময় অন্য কথা বলা যাবে না বলে থামিয়ে দিয়েছে বারবার মিঠু মামা। রাতের খাওয়া সেরে তাই আজ মিঠু মামার বদলে চিকু বলছে ভাঙা বাড়ির রহস্য, আর মিঠু মামা শুনছে মন দিয়ে। বাবা ঘুমোতে যাওয়ার আগে রোজ একবার করে চিকুদের ঘরে আসেন। আজও এসে জিজ্ঞেস করলেন, আজ কিসের গল্প? শ্রীকৃষ্ণ নাকি দ্রোণ? যুদ্ধ শেষ হলো? চিকু কিছু বলার আগেই মিঠু মামা বাবাকে ভাঙা বাড়ির কথাটা জিজ্ঞেস করলো। চিকুর বাবাকে খুব চিন্তিত দেখালো। মিঠু, এখনো খুঁজে চলেছি সমাধান, কিছুতেই কুল কিনারা পাচ্ছি না। বেশ কয়েক বছর হয়ে গেল, কত কেস এলো গেল, কিন্তু বাচ্চাগুলোকে, সেই বুড়িকে আজও জাস্টিস দিতে পারলাম না। বাবার কথা শুনে মিঠু মামাও দীর্ঘশ্বাস ফেলল। চিকুর মুখেও ভয়ের ছাপ। ধুরবি তো, কত বছর হয়ে গেছে, আর কিছু নেই ওখানে। তুই তো সাহসী, মুখটা অমন করে আছিস কেন? মিঠু মামা আজ মিস্টার বিনের সিরিজ দেখাচ্ছে ল্যাপটপে। দুজনে মিলেই হেসে কুটোপাটি। চিকু ভাঙা বাড়ির কথা ভুলেই গেল। দুজনেই ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে। চাঁদের আলোয় বাড়িটা ভেসে যাচ্ছে, যেন রূপোয় মোড়া রাজপ্রাসাদ। চারপাশের গাছগাছালি কেমন যেন হাত মেলে ডাকছে চিকুকে। চিকু পায়ে পায়ে গেটের কাছে এসে হাজির হলো। ঠান্ডা বাতাস আর কুয়াশা মাখা ধোঁয়া চিকুকে আলিঙ্গন করছে, আপ্যায়ন করে ডেকে নিয়ে যাচ্ছে ভিতর বাড়িতে। বাড়ির মাথায় মেঘের পাহাড়, যেন বরফের পর্বতমালা। চিকু আস্তে আস্তে এগিয়ে চলেছে। অদ্ভুত একটা সুগন্ধ ভেসে আসছে। গন্ধটুকু বুকে ধরে রাখার জন্য চিকু জোরে শ্বাস নিচ্ছে। আহ! সজোরে কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে চিকু আর্তনাদ করে উঠল। কোনো ক্রমে চোখ তুলে দেখল এক বিশাল আকায় মানুষ দাঁড়িয়ে আছে, হাতে বিরাট একটা লাঠি। পাহারাদার! চিকু বিস্ময়ে তাকিয়ে আছে তার দিকে। মানুষটির চোখ দুটো জ্বলজ্বল করছে, এত কালো অন্ধকারেও আগুনের মতো জ্বলছে। চিকু কিছু বোঝার আগেই একদল আগুন সেই চোখ থেকে চিকুর দিকে ছুটে আসতে লাগলো। চিকু নিচু হয়ে শুয়ে পড়ল।
মাথার উপর দিয়ে গরম আভার স্পর্শ পেল। মুখ তুলে দেখলো আগুনের গোলাটা চিকুকে না পেয়ে সামনের বাগানে গিয়ে পড়ল। দাউ দাউ করে জ্বলে যাচ্ছে সবটুকু। আগুন, আগুন! ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চিকু বিড়বিড় করছে, এই এই আবার ওঠ ওঠ, কি বলছিস? মিঠু মামার ঝাঁকুনিতে চিকু উঠে বসলো। ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে জড়িয়ে ধরল মিঠু মামাকে। কি হলো, আজ আবার কোন অস্ত্র দেখলি? মিঠু মামা মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো। জলন্ধর। চিকুর কণ্ঠস্বর কাঁপছে। জলন্ধর মানে জলন্ধর দৈত্য? মিঠু মামার প্রশ্নে চিকু আরো শক্ত করে জড়িয়ে ধরল মিঠু মামাকে। স্বয়ং মহাদেব দাঁড়িয়েছিলেন পাহারায়। ভগবান ইন্দ্রের মতো আমিও ওকে চিনতে পারিনি, আর তাতে উনি রেগে গিয়ে আগুনের গোলা ছুঁড়ে মারলেন। চিকু এক নাগাড়ে বয়ে চলেছে। তারপর আমি মহাদেবের মন্ত্র উচ্চারণ করলাম দেবরাজ ইন্দ্রের মতো। রাগ বোধহয় কমল। আগুনের গোলা আমায় না ছুঁড়ে সামনের বাগানটায় জ্বালিয়ে দিল। আচ্ছা মিঠু মামা, ওই অগ্নিই তো সমুদ্রে গিয়ে পড়েছিল একটা চেহারার আকৃতি নিয়ে। সেই আগুন থেকেই তো জন্ম নিয়েছিল জলন্ধর দৈত্য। মিঠু মামার ভালো লাগে, চিকু পুরো কাহিনী মনে রেখেছে। তবে এমন ভয়ের উদ্রেক ঠিক নয়। চিকুকে এই ভয় থেকে বের করতেই হবে। হ্যাঁ, তা হয়েছিল, কিন্তু এত ভয় পেলে চলে? মিঠু, মিঠু, দরজাটা একটু খুলবি? মিঠু মামার কথা শেষ হওয়ার আগেই দরজায় সজোরে আঘাত। চিকুর মা ডাকছেন, খুব অস্থির গলা। এই ভোর রাতে কি দরকার পড়ল? কোনো বিপদ? মিঠু মামা উঠে দরজা খুলে দিল। কি হয়েছে দিদি? মঙ্গলপুর ক্লাবে আগুন লেগেছে। চিকুর বাবা আগেই বেরিয়ে গেছেন। এখন সবাই আগুন আগুন করে দৌড়চ্ছে ওদিকে। একবার দেখবি, আমার খুব ভয় লাগছে। চিকুর মা কথাগুলো বলতে গিয়ে খুব হাঁপাচ্ছেন, ভয় পেয়েছেন বেশ। এক্ষুনি যাচ্ছি, তুমি চিকুর কাছে একটু থাকো দিদি। কথাগুলো বলেই চিকুর দিকে অবাক চোখে তাকালো মিঠু মামা। আগুনের কথাই বলছিল চিকু। চিকু ও মিঠু মামার দিকে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে তাকিয়ে আছে। ক্লাবের বাগানটা জুড়ে আগুনের রেলিং। ছেলেরা বালতি করে জল ঢেলে নেভানোর চেষ্টা করছে। চিকুর বাবা কল্যাণবাবু ছাড়াও আরও কয়েকজন পুলিশ অফিসার সেখানে রয়েছেন। বাগান ছাড়া আর কোথাও আগুন ছড়ায়নি বলে দমকল ডাকা হয়নি। কদিন ধরে সন্দেহটা হচ্ছিল লোকটা আবার ফিরে এসেছে এখানে। প্রায় রাতেই আমি আসি এদিকটায় টহল মারতে। দুদিন আগে দেখলাম, যা ভাবছি সেটাই সত্যি। ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে লক্ষ্য করলাম একটা বড় পায়ের আকৃতির ট্রাঙ্ক ওই ভাড়া বাড়িটা থেকে বের করে মাঠের মাঝখানটায় রাখলো কেউ। লোকটা বাড়ির মধ্যে ঢুকে যেতেই আমি দৌড়ে গিয়ে ট্রাঙ্কটা টেনে এনে এই বাগানের ঝোপে লুকিয়ে রাখি। চিকুর বাবাকে ঘিরে দাঁড়িয়ে আছে সকলে। মিঠু মামাও খুব আতঙ্কিত। আজ কি হলো কল্যাণদা? মিঠু মামা কৌতূহল চেপে রাখতে পারছে না। আজ আমি শটান বাড়ির সামনেই চলে যাই। মনে হলো ভেতরে কোনো বাচ্চা কাঁদছে। সাবধানে ঢুকি। এগোতে গিয়ে ধাক্কা খায়। তারপর কিছু বুঝে ওঠার আগেই কেউ আমার গালে খামচে ধরে, এতটাই জোরে যে আমার হাত পা অসাড় হয়ে আসে। জোরে ঠেলা মারি তাকে। সে দৌড়তে থাকে। ধাওয়া করতে করতে ক্লাবের সামনে আসি। আমার হাতের লাঠি ছুটতেই সেও পাল্টা একটা রুমাল জ্বালিয়ে আমার দিকে ছুঁড়ে মারে। রুমালটাতে সম্ভবত কেরোসিন মাখা ছিল। আমার গায়ে না লেগে বাগানে এসে পড়ে। ধরতে পারলাম না। চিকুর বাবা মুষড়ে পড়লেন। জলন্ধর! মহাদেব যে অগ্নি দেবরাজ ইন্দ্রের দিকে নিক্ষেপ করেছিলেন, ইন্দ্রের স্তুতিতে শান্ত হয়ে সে অগ্নি মহাদেব সমুদ্রে পাঠিয়ে দেন। তা থেকে জন্ম হয় এক বালকের। তার কান্নাকাটি দেখে ব্রহ্মা তাকে কোলে নেন। ব্রহ্মার দাঁড়ি এমন টেনে ধরে সে, ব্রহ্মা সহ্য করতে না পেরে চোখ থেকে জলধারা ফেলতে থাকেন। তাই মহাদেবের রোজ থেকে জন্ম হওয়া সে এই বালকটির নাম হয় জলন্ধর। ব্রহ্মা তাকে অসুর রাজ্যে পাঠিয়ে দেন। ব্রহ্মা দেওয়া বরের বলেই সে ভয়ঙ্কর দৈত্য হয়ে ওঠে, ধ্বংস করে দেয় দেবতা রাজ্য। মিঠু মামা গড়গড় করে আওড়াতে থাকে। এসব কি বলছো মিঠু? চিকুর বাবার প্রশ্নে মিঠু মামা নিজেই চমকে ওঠে। সত্যিই কেন সে বলছে এসব কথা?
চিকুর স্বপ্নের গল্পটা শেষ হওয়া দরকার। চিকুর জানা দরকার যুগে যুগে অসুরদের বিনাশ হয়। স্যার! একজন পুলিশ অফিসারের চিৎকারে সবাই ছিটকে গেল। বাগানের আড়াল থেকে হঠাৎ কেউ একজন বেরিয়ে পালাতে যাচ্ছিল। ভেবেছিল সবাই কথাবার্তায় অন্যমনস্ক হয়ে আছে। চিকুর বাবা এক লাফে তার ঘাড়ে গিয়ে পড়ল। বিভাস স্যার! লোকটাকে কোনো রকমে টেনে ক্লাব ঘরে ঢোকানো হয়। এক মুখ দাড়ি, ঘোলাটে চোখ, এমন জোরে নিঃশ্বাস ফেলছে যেন কোনো দানবীয় শক্তি তার কবজায়। অমৃতবালা, মঙ্গলপুর গ্রামের জমিদার বংশের বউ। সেসব জমিদারি পাঠ কবেই চুকে গেছে। লোক মুখে জানতে পারি বুড়ি অনেক ধন সম্পত্তি সঙ্গ করে আসানসোলে বসবাস করে। খুঁজতে খুঁজতে চলে আসে মঙ্গলপুর। গ্রামের নাম দেখে সহজেই পেয়ে যায় বুড়ির সন্ধান। বুড়িকে আমি মেরে ফেললেও কোনো সম্পত্তি খুঁজে পাই না। তাই কয়েক বছর পর ফিরে এলাম। এখানে আসর জমাতে প্রথমে পড়ানো শুরু করি গরিব বাচ্চাদের। তারপর বাচ্চা দুটোকেও একইভাবে মেরে ফেলে ভয় দেখায় যাতে লোকজন এ বাড়িতে না আসে। নিজেও গায়েব হই কয়েক বছর। আবার এসেছি আর খুঁজেও পেলাম সেই জমিদার বাড়ির মহাদেবের তোরঙ্গ। কিন্তু বিভাস স্যারের বাকি গল্প সকলেরই জানা। ভোরের আলো ফুটে উঠেছে। বিভাস স্যারকে ভ্যানে তোলা হয়েছে। পায়ের আকৃতির ট্রাঙ্কটা দেখতে সত্যি লোভনীয়। সকলেরই কৌতূহল কি আছে ওর মধ্যে। পুলিশের সহায়তায় খোলা হলো ট্রাঙ্ক। সবার চোখ বিস্ফারিত। একটা বিশাল মাছ ধরার জাল, পুরোটাই সোনার জড়ি দিয়ে বোনা। একটি জড়ি থেকে আরেকটি ছোট্ট হিরে দিয়ে আটকানো। সবাই যখন জাল নিয়ে ব্যস্ত, মিঠু মামা ট্রাঙ্কের নিচে একটা ভাঁজ করা কাগজ দেখতে পেল। তাতে লেখা আছে, মহাদেব প্রস্তুত যুদ্ধের জন্য। ব্রহ্মার বরে তাকে মহাদেব ছাড়া আর কেউ বধ করতে পারবেন না। মহাদেব জলন্ধরকে তাড়া করতে করতে নিয়ে ফেলল পাহাড়ের ওপর। প্রকাণ্ড পায়ের চাপে জলন্ধরকে মাটির নিচে পতিত করলেন মহাদেব। দৈত্যের কানটুকু ছাড়া আর কিছুই দেখা গেল না। ওম নমঃ শিবায়। বহু যুগ ধরে শিবের আরাধনা করে আসা আমাদের জমিদার বংশের গৌরব লেগে আছে মুঘল নবাবের কাছ থেকে পাওয়া এই উপহারে। বংশ পরম্পরায় অসুরের দল এই স্বর্ণজালের লোভে ধ্বংসলীলা চালিয়ে গেছে। মহাদেবের পায়ের আকৃতি তরঙ্গে লুকিয়ে বংশের ঐতিহ্য রক্ষা করার তাগিদে শহরে এসেছে সামান্য সম্বল নিয়ে। আমার সঙ্গেই যেন এই স্বর্ণজালও মুক্তি পায় বিনাশের অন্ধকার থেকে। গোটা গোটা সুন্দর হাতের লেখায় লেখা জলন্ধর বধের শেষটুকু। স্বর্ণজাল যাবে মিউজিয়ামে। বাড়িটা হেরিটেজ বিল্ডিং করার চেষ্টা করা হবে। চিকু আর মিঠু মামা ছাদে সকালের রোদ পোয়াচ্ছে। দুজনেরই চোখ চলে গেল ভাঙা বাড়িটার দিকে। চিকুদের ছাদ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মাঠের প্রান্তে দাঁড়িয়ে থাকা ভাঙা বাড়ির ছাদটুকু। মিঠু মামা, দেখো বাড়ির ছাদটা কেমন কানের মতো দেখাচ্ছে। চিকু আনন্দে লাফাচ্ছে। মিঠু মামাও অবাক। তাই তো, এতদিন কেউ খেয়ালই করেনি পুরো বাড়িটাই কেমন কানের আকৃতির। জলন্ধর দৈত্য জাল ছিঁড়ে পাড়াতে পারেনি। মহাদেব তাকে পায়ের চাপে পাতালে পাঠিয়ে দিয়েছেন। ওই দেখো কান, জলন্ধরের কান। চিকু খিলখিল করে হাসছে। এই ধরাধামে যা কিছু অন্যায়, যা কিছু অন্যায্য, সব কিছুরই বিনাশ হয়। অহেতুক ভয় ঘিরে ধরে আমাদের। আত্মবিশ্বাসের ছন্দ শুধু চিকু নয়, মিঠু মামার হাতের মুঠোতেও ধরা দিচ্ছে রাত জাগা সকাল হয়ে।